নমস্কার, সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান এবং অবশ্যই মাত্র যে অ্যাডটি দেখলেন, মাই সোলমেট অ্যাপ। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে, আপনার মনের মতো মানুষ খুঁজে নিন। তবে এই অনুষ্ঠানটি যেটা আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান এবং আপনারা দাদার সঙ্গে কথা বলতে চান, তার কারণ এক তো অনুষ্ঠানটা সর্ববিষয় জ্যোতিষ, আমরা সব কিছুই নিয়ে আলোচনা করি। এখানে আলাদা করে শুধু জ্যোতিষ বা পুজো অর্চনা এসব নিয়ে আলোচনা হয় না, যে কারণে এই অনুষ্ঠানটা আপনাদের ভীষণ পছন্দের। তাই আপনারা এইমাত্র যখন টিভির পর্দায় বসেইছেন দেখার জন্য অনুষ্ঠানটা, ঠিক তেমনই একটা জিনিস করে নিন, সেটা হচ্ছে সিটিভিএন একেডি প্লাস। ইউটিউবে যান, সেখানে গিয়ে সার্চটা করুন। এই মুহূর্তের লাইভ স্ট্রিমটা আপনারা দেখতে পারবেন। যদি চান কোনো কাছের মানুষকে দেখাতে অনুষ্ঠানটা, তাকে লাইভ স্ট্রিমের লিঙ্কটা পাঠাতে পারেন। এছাড়াও ভিডিও ফরম্যাট থাকবে, সেটাও আপনারা পাঠাতে পারেন আপনার সেই পছন্দের মানুষকে, কাছের মানুষকে। তিনি যেন জ্ঞান সমৃদ্ধ হতে পারেন এই অনুষ্ঠানের মাধ্যমে। তবে তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে সিটিভিএন একেডি প্লাস, তাকে সাবস্ক্রাইব করুন, যাতে সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠান যখন পোস্ট হবে তখন তার সবার ফার্স্ট নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায়। এবার আসি আজকে আমরা আমাদের অনুষ্ঠানে। একটু আগেও আমার ক্যামেরা পার্সন দাদারা এবং দাদা যার অনুষ্ঠান, তারা ফুটবল নিয়ে বেশ কিছু আলোচনা করছিলেন। আর সেই ফুটবলের যে আলোচনা, তার মধ্যে আমি একদমই পার্টিসিপেট করতে পারছিলাম না। তো আমি বলছিলাম আমার খানিকটা শিখতে হবে। তো গত দিনে যে ফুটবলটা হয়েছে সেটা নিয়ে আমার নলেজ তো নেই ধরা যায়, শুধু কে জিতেছে কে হারছে এইটুকুই জানি, এর থেকে বেশি আমি কিছু জানি না। সেই জন্য আমি একটু ফুটবল সম্পর্কে, জ্যোতিষ সম্পর্কে সবটা মিলিয়ে মিশিয়ে দেশ দশের কথা সবটা নিয়েই এগোবো আলোচনা। তবে অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, সেখান থেকে নাম্বারটা নিয়ে ফোন করতে পারেন। এছাড়াও আপনারা যদি চান দাদার সাথে একেবারে সরাসরি যোগাযোগ করতে, তার জন্য কিন্তু একেবারে মোক্ষম সময় আজকের দিনটা। তার কারণ 8ই জুলাই বর্ধমানে দাদা থাকবেন। আজ 7 তারিখ, একদম শেষ মুহূর্তের বুকিং চলছে। বুকিং নাম্বার রয়েছে স্ক্রিনে, সেই নাম্বারটা দেখে চটজলদি বুক করে ফেলুন। এছাড়া 23শে জুলাই হলদিয়াতে দাদা থাকবেন। 10 দিন আগে থেকে বুকিং শুরু হয়ে যাবে, সেই বুকিংটাও আপনারা কিন্তু সারতে পারেন। তবে চলুন এবার আজকে আমরা আমাদের আলোচনা এগোই। যার অনুষ্ঠান জ্যোতিষ এবং সংখ্যাতত্ত্ববিদ কৌশিক ডি কাশ্যপ, তিনি রয়েছেন আমাদের সঙ্গে, তার সঙ্গে কথা বলে নিই। দাদা অনেক স্বাগত, নমস্কার। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম। বৃষ্টি যে কেবলমাত্র খেলার স্কোরটাই হয়তো মুঠোফোনে দেখছে কিংবা কাগজের পাতায় দেখছে, সেটা বোঝা যাবে মোটামুটি বৃষ্টিকে আপনারা কীরকম দেখছেন ক্যামেরায় আর আমাকে কীরকম দেখছেন, এটাকে একটু মাইনুটলি দেখুন। মানে সুন্দরী ওই অ্যাঙ্গেলে দেখবেন না, মানে ফ্রেশনেসটা বুঝবেন, তাহলেই বুঝে যাবেন যে বৃষ্টি একদম সুন্দর করে বিন্দাস ঘুমোচ্ছে। আমরা যারা এই কথা বলছিলাম দাদা ভাইরা, আমি তার সঙ্গে, যেহেতু খেলাটা ফুটবল, সুতরাং আমাদের হালত খারাপ, কাজকর্ম করতে হচ্ছে, বেরোতেও হচ্ছে, একটু চেষ্টা করছি বেশি ঘুমানোর, কিন্তু তাতে আলটিমেট কোনো লাভ হচ্ছে না। তার কারণ এটার নামই ফুটবল, গ্রেটেস্ট শো অন আর্থ, ফিফা ওয়ার্ল্ড কাপ। অবশ্যই অলিম্পিক আছে, কিন্তু অলিম্পিকের পরে বারবারই বলি আমি, এবং সারা বিশ্ব এটা স্বীকারই করে। বৃষ্টি বলছিল আমি তো কিছু বুঝছিলাম না, অ্যাকচুয়ালি বৃষ্টি ওই ফুটবলের বলটা একবার ওইবার পোস্টের দিকে যাচ্ছে, একবার এইবার পোস্টের দিকে যাচ্ছে। ও একবার আমার মুখে তাকাচ্ছে, একবার আমার ভাইয়ের মুখে, একবার আমার দাদাদের মুখে, এরকম খালি দেখছে ও মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে, যেন সেই মনে হচ্ছে রেফারি এদিক ওদিক করছে ঘাড় ঘুরিয়ে, কার কাছে বল গেল, কেউ ফাউল করছে কিনা সেটা দেখছে। যাই হোক, তা বৃষ্টি বললে একটু বোঝার দরকার। আমি বললাম খুব সিম্পল, বোঝো, কোনো ব্যাপার কিছু নেই এর মধ্যে। আর আমাকে বৃষ্টি বললো কালকে পর্তুগাল হেরে গেল, দুঃখ। আমি বললাম না, আমার দুঃখের কিছু নেই, কারণ আমার টিম 3 বছর ধরে বিশ্বকাপই খেলে না। মানে আমি যে টিমের সাপোর্টার, জানেন আপনারা, ইটালি, কি সুন্দর করে তারা এখন ক্রিকেট খেলায় মনোযোগী হয়েছে, ফুটবলটা বোধহয় তুলে রেখেছে আলমারির তাকে। তারা 3 বছর ধরে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্বকাপই খেলতে পারছেন। যাই হোক, তা রোনাল্ডোর কপালে ছিল, কিন্তু আগেই বলেছিলাম কোচের কপাল খুব পচা, এবং কালকে কোচ মোটামুটি যা করার করে দিয়েছে টিমকে নিয়ে, কিছু করার নেই। ব্যাড লাক, হার্ড লাক। রোনাল্ডোর শেষ বিশ্বকাপ, নেইমারের শেষ বিশ্বকাপ, কোচেদের ওপর নির্ভর করে অনেকটা ফুটবল ম্যাচে কোচেরা, যার ফলে অনেক কিছু তাদের কপাল, তাদের কৃতকর্ম যেটা প্রভাব বিস্তার করে। ঠিক অনেকটা আমাদের জ্যোতিষশাস্ত্রে যেরকম সন্তানের ভালো গ্রহযোগ আছে, হয়তো দুর্দান্ত সরকারি চাকরির গ্রহযোগ আছে, কিন্তু তার
নিজে ভাবছে এক ধরনের সরকারি চাকরি করব, আর পিতামাতা বলছে না এই ধরনের তুই চেষ্টা কর। তা এই যে পিতামাতারা হচ্ছে আমাদের জীবনে কোচেদের মতো, ঠিক ফুটবল ম্যাচের কোচ ম্যানেজারের মতো, বুঝেছেন? তা সেখানে কোচ ম্যানেজাররা কখনো সঠিক ডিসিশন দেন, ফুটবলাররা ঠিক ফুটবল খেলেন, সেই দল জিতে যান, তখন কোচের নাম হয় না, ফুটবলারদের নাম হয়, কিন্তু কাজটা কোচেরা করে। ঠিক আমাদের ব্যক্তিগত জীবনেও তাই। আমাদের গ্রহযোগে হয়তো আছে, সুন্দর করে আমরা এডুকেশানে এগোতে পারি, তারপরে হয়তো সরকারি চাকরির ভালো গ্রহযোগ আছে, কিন্তু সেই সরকারি চাকরিটা কোন অ্যাঙ্গেলে কোন দিকে করলে আমাদের ভালো হয় সেটা সঠিকভাবে বিচার বিশ্লেষণ কিন্তু জ্যোতিষশাস্ত্র করতে পারে। মানে জ্যোতিষশাস্ত্রকে আমরা যদি কোচ করি, ম্যানেজার ধরি, তাহলে সঠিক দিশাটা নির্ধারণ হয় যে কী ওয়েতে আমি জীবনে আমার যে গ্রহযোগগুলো আছে সেটা নিয়ে আমরা খেলবো, যার ফলে প্রত্যেক ম্যাচ জীবনে যেতে যায় না, এটা একদম ঠিক। যেরকম পর্তুগাল গতকাল হেরে গেছে, আমি বলেছিলাম যে এই বছরে পর্তুগালের চান্স আছে কারণ রোনাল্ডোর কপাল ভালো, কিন্তু কোচের কপাল খারাপ। একইভাবে বলা আছে, বিশ্বকাপ শুরুর আগের এপিসোড দেখে নেবেন, দেখাবো প্রয়োজনে আমরা। এবং আমি বলেছিলাম এবছরের বিশ্বকাপে আমার ডার্ক হর্স হচ্ছে বেলজিয়াম। দেখুন, অরিজিনাল হর্স তো কালকে হেরে বাড়ি চলে গেল, কিন্তু তারপরের খেলায় ডার্ক হর্স কিন্তু জিতে স্পেনের মুখোমুখি হয়ে গেল, নাকি ফ্রান্সের মুখোমুখি হলো বোধহয়, মোটামুটি কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। সুতরাং ডার্ক হর্স কিন্তু দৌড়াচ্ছে, অরিজিনাল হর্স চলে গেল টুর্নামেন্টের বাইরে। সুতরাং যথাযথভাবে যারা নিজেদের প্রেজেন্ট করতে পারবে, আমাদের জীবনের ক্ষেত্রেও তাই, অনেক সময় ডার্ক হর্স বাজি মেরে দিয়ে চলে যায়। তার কারণ হচ্ছে যার টেনাসিটি থাকবে, আমাদের গ্রহযোগের যে গুণগুলো আছে সেই গুণগুলোকে নিয়ে যদি আমরা যথাযথভাবে কর্ম করতে পারি, সেটা যে কোনো অ্যাঙ্গেলে, আমার পড়াশোনার ক্ষেত্রে আমরা যদি সঠিক স্ট্রিম নির্ধারণ করতে পারি, এবার সেই পড়াশোনাটা করার পর আমরা কি ধরনের চাকরি বাকরি করব, যে পড়াশোনা করেছি সেইটা অনুযায়ী যদি আমরা চাকরি বাকরির খোঁজ করতে পারি, এবার প্রাইভেট হবে না সরকারি হবে, এখানে একটা বড় প্রশ্ন আমার দেশে জাগে। তার কারণ সরকারি চাকরির যেহেতু একটা প্রবণতা আছে, সরকার বাহাদুর এখনও বিভিন্ন সেক্টরে চাকরি দেন আর কি। সুতরাং গ্রহযোগে সরকারি চাকরি আছে কি না আগে সেটা দেখতে হয়। যদি সরকারি চাকরি না থাকে তাহলে বেকার সরকারি চাকরির জন্য সময় নষ্ট করে লাভ নেই। আবার যদি সরকারি চাকরি কারোর গ্রহযোগে থাকে, তাহলে আমি কি পড়াশোনা করেছি বা আমার প্রবণতা কি সেটা জ্যোতিষশাস্ত্র মতে দেখে নিয়ে কিন্তু আমার জন্য কোন সরকারি ক্ষেত্রগুলো ভালো, যেটা আমার পক্ষে সুটেবল, বা যে সেক্টরগুলোয় আমি চেষ্টা করলে পেতে পারি, যেটা আমার সঙ্গে যায় অ্যাকচুয়ালি, সেই অনুযায়ী কিন্তু সিলেক্ট করতে হয়। সেখানে যদি সিলেকশানের গণ্ডগোল হয়, তাহলে আমার কপালে গ্রহযোগ ছিল সরকারি চাকরির, কিন্তু আলটিমেট আমি চেষ্টা করেই গেলাম, দেখা গেল সরকারি চাকরি ঠিকমতো জুটলো না। সবাই বলছে হ্যাঁ আপনার সরকারি চাকরি হতো, হ্যাঁ আপনার সরকারি চাকরি হবে, কিন্তু আমি যে লাইনটা ধরে সরকারি চাকরির চেষ্টা করা হতো, যে ধরনের সরকারি চাকরি, সেটা হয়তো কোনোদিন চেষ্টাই করিনি, মানে সেই রিলেটেড পড়াশোনা করিনি, সেই রিলেটেড এক্সামিনেশন দিইনি। তাহলে আমার সরকারি চাকরির যোগ আছে, কিন্তু কোন সেক্টরে, কোন দিকে মানে আমার প্রবণতা কোন দিকে, সেটাই আপনার দিক হবে সরকারি চাকরির ক্ষেত্রে। এটাকে মাথায় রেখে কিন্তু আমাদের সরকারি বেসরকারি সবটাই নির্ধারণ করতে হয়। সুতরাং এখানে কোচ আর ম্যানেজার সবথেকে ভালো জ্যোতিষশাস্ত্র, এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গত দেয় সহকারী ম্যানেজার হিসেবে সংখ্যাতত্ত্ব। এই দুটোকে সঠিক পাঞ্চ না করলে জীবনের রূপরেখাটা বলা যায় না, সঠিক স্ট্র্যাটেজিটা গঠন করা যায় না ম্যাচ জেতার জন্য। কেউ বোধহয় ফোনে আছে, নিয়ে ফেলি বৃষ্টি আমরা। একদম। এই মুহূর্তে টেলিফোন লাইনে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। হ্যালো, একটু জোরে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কৌশিক দেবনাথ বলছিলাম, দমদম থেকে। কোথা থেকে? দমদম থেকে। দমদম থেকে কি জানা বললেন? কৌশিক জানা দেবনাথ। আচ্ছা, দেবনাথ। বেশ, বলুন ডেট অফ বার্থ। 18 নভেম্বর 18 নভেম্বর 1992। 992। সময় রাত 10:39। রাত 10:39। কোথায় হয়েছিলেন? কলকাতা। রাত 10:39। কী বার ছিল? বুধবার ছিল।
বুধবার ছিল 18 নভেম্বর 92, কর্কট লগ্ন, সিংহ রাশিতে আপনার জন্ম দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। বেশ, বুধ বক্রী অবস্থায় বৃশ্চিক রাশির ঘরে বসে আছে, বাদ বাকি মূল গ্রহরা মার্গী। বলুন কি করছেন আপনি এখন? আমি তো আগে অ্যাকচুয়ালি জব করতাম, এখন জবলেস আছি। প্রাইভেটে জব করতাম, এখন একটু জবলেস আছি। জব লেস আছেন তো বুঝতে পারলাম, আগে কি জব করতেন? আগে আমি ফাইন্যান্স কোম্পানিতে চাকরি করতাম। এমনি পড়াশোনা কি করতেন? ব্যাংকিং অ্যান্ড ফিনান্স। ব্যাংকিং অ্যান্ড ফিনান্সে চাকরি করতেন? হ্যাঁ। পড়াশোনা কি নিয়ে করেছিলেন? পড়াশোনা কমার্স নিয়ে করেছিলাম। কমার্স নিয়ে করেছিলেন, বেশ। এখন জবলেস কত মাস ধরে আছেন? মোটামুটি 6-7 মাস ধরে। 7.5 মাস ধরে। 7.5 মাস ধরে আর কোনো আপনার ওই রুটে কোনো চাকরি হচ্ছে না? না, আপাতত একটুখানি প্রবলেমেটিক আছে। হ্যাঁ, আপাতত কিছু পাচ্ছি না। আপাতত কিছু পাচ্ছে না। চেষ্টা কি ব্যাংকিং অ্যান্ড ফিনান্সেই করছেন? হ্যাঁ, এখানেই করছি। আবার ভাবছি অন্য কোথাও যাবো কিনা, সেটাও চিন্তা ভাবনা করছি। অন্য কোথাও মানে? অন্য কোথাও ভাবছি। আপনার জন্য আমি বলে দিচ্ছি, আপনি যদি ব্যাংকিং অ্যান্ড ফিনান্সে চেষ্টা করেন, আপনি স্পেসিফিক ব্যাংকিং অ্যান্ড ফিনান্সের লোন ডিপার্টমেন্টে চেষ্টা করুন। আমি লোনেই ছিলাম বেসিক্যালি। ওটাই ছিলেন না? হ্যাঁ, লোনেই ছিলাম আমি। হ্যাঁ, ওটাই আপনার জন্য ভালো। অথবা আরেকটা ডিপার্টমেন্টে আপনি চেষ্টা করতে পারেন, যেখানে নর্মাল অ্যাকাউন্টেন্ট বা এই জাতীয় জব রোল, যেটা বিহাইন্ড দ্য সিন চলে আর কি, ব্যাক অফিস জব, সেটার চেষ্টা করতে পারেন। অ্যাকাউন্টেন্সি নিয়ে যেহেতু পড়াশোনা করেছেন, সেটা হচ্ছে হেলথ কেয়ার মানে হসপিটাল, নার্সিংহোম, এইগুলোই আর কি, বা এই রিলেটেড সংস্থাগুলো অ্যাকাউন্টেন্ট হিসেবে তো লাগেই মানুষের ব্যাক অফিস জবের জন্য। ওই সমস্ত জায়গায় আপনি আপনার চেষ্টাটা করতে পারেন। অথবা যেন ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্সে ছিলেন, লোন রিলেটেড জায়গায় আপনি সেটা চেষ্টা করতে পারেন, সেটা আপনার জন্য ভালো। সেটা যে কোনো রকম হতে পারে, গাড়ি, বাড়ি, পার্সোনাল লোন, যে কোনো রকম লোন রিলেটেড সেক্টর আপনার জন্য ভালো, এবং সেটার সেলস মার্কেটিংও আপনার জন্য ভালো লোন রিলেটেড সেক্টর হলে। আর যদি হেলথ কেয়ার হয়, তাহলে ব্যাক অফিস জব, হেলথ কেয়ার ডিপার্টমেন্টের অ্যাকাউন্টেন্ট হিসাবে আপনি চেষ্টা করতে পারেন। মোটামুটিভাবে যা দশা পিরিয়ড আপনার বর্তমান সময় চলছে, তাতে কিন্তু কেবল সিংহ রাশির অষ্টমেশের ঢাইয়া আপনাকে কর্মচ্যুত করেছে। বাদবাকি এখানে খুব একটা কর্মচ্যুত হওয়ার গল্প নেই। বর্তমানে সময় ঠিক আছে, চেষ্টা করুন, নিশ্চয়ই জব লেগে যাবে। এবং বর্তমান সময় দুর্দান্ত সময় কিন্তু আপনার জব প্রাপ্তির জন্য চলছে। খুব ভালো করে চেষ্টা করুন, চলাফেরা সাবধানে করবেন, পেটটা বুঝে নিয়ে চলবেন, নিয়মিত হনুমান চালিসা পাঠ করবেন, প্রত্যেক মঙ্গলবার দিন দয়া করে নিরামিষ খাবেন। বোঝা গেছে? এইগুলোকে করুন। তাতে ঢাইয়ার প্রভাব, লগ্নস্থ নিচস্থ মঙ্গলের মঙ্গল দোষের নেগেটিভ প্রভাব, সেগুলো থেকে আপনার পজিটিভ কিছু ভাইবস আসবে আপনার মধ্যে, যেটা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। এমনি জন্মছকের প্রবণতা কিন্তু সাহেব খারাপ নয়, প্রবণতা ঠিক আছে। যে ডিপার্টমেন্টগুলো করতেন ঠিকই আছে। প্রচুর পরিমাণে চেষ্টা করুন, এই ডিপার্টমেন্ট রিলেটেড জায়গায় হবে। কনফিডেন্সটা বাড়ান, হনুমান চালিসা পাঠ করুন, নিশ্চয়ই ভালো হবে আপনার জন্য। ঠিক আছে? সরকারি কি কোনো যোগ আছে? সরকারি যোগ চেষ্টা করতে পারেন। এই ছোট্ট মুহূর্তে সরকারি যোগ দেখা খুব চাপ, তবে চেষ্টা অবশ্যই আপনি করতে পারেন। সেটা তো আমি না করতে পারি না, চেষ্টা অবশ্যই করতে পারেন। কিন্তু সেটার যোগ নর্মাল জন্মছক দেখলে 40-45% আছে। বাদবাকি D9 D10 সব দেখে অ্যানালিসিস করতে হয়। সরকারি চাকরির যোগ খালি নর্মাল চার্ট দেখেই স্ট্যাম্প মারা যায় না। সেখানে 40-45% যোগ অবশ্যই একটা আপনার আছে, চেষ্টা করতে পারেন। তবে প্রাইভেট জব করে চেষ্টা করুন। ঠিক আছে? ভালো থাকুন। বেশ, সঠিকভাবে অ্যাকচুয়াল আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, সরকারি চাকরির চেষ্টা করতেই পারেন। যদি খুব পজিটিভ প্রভাব না থাকে, তাহলে চেষ্টা করতে হবে, খাটনি বেশি হবে, অবশ্যই পরিশ্রম ছাড়া কিছু ফল পাওয়া যায় না। কিন্তু সরকারি চাকরির যদি কপাল মোটামুটিভাবে চকচক করছে দেখা যায়, তাহলেই যথাযথভাবে অবশ্যই ঝাঁপিয়ে পড়ে চেষ্টা করুন, আপত্তি নেই। আর যদি দেখা যায় সেটা 50-50, 60-40, 40-60 এরকম আছে, তাহলে অবশ্যই আগে নিজে একটা আর্নিংয়ের ব্যবস্থা করুন, করে এবার একটুখানি বেশি করে পরিশ্রম করুন। দেখা যাক
সেখানে 50%টা 10%-এ যায় কিনা আপনার পরিশ্রমের জন্য, সেটাকে চেষ্টা করবেন। যদি খুব ভালো প্রভাব থাকে তাহলে অবশ্যই সরকার বাহাদুর তো আমাদের প্রচুর প্রচুর কর্ম দেবেন বলছেন, অবশ্যই ঝাঁপাতে পারেন। কিন্তু কেবল সরকারি চাকরির জন্যই ঝাঁপাবো এটা ভেবে থাকবেন না, প্রচুর প্রাইভেট জবও কিন্তু, কারণ যারা আমার অনুষ্ঠান শোনেন ভালোবাসেন, যদি ভালোবাসেন আদৌ জ্যোতিষ শাস্ত্রের অনুষ্ঠান শুনতে ভালোবাসেন, তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের অনুষ্ঠানটা আমার শাম্ভবী অ্যাস্ট্রোয় গিয়ে শুনে নেবেন। সেখানে আলটিমেট কোন কোন সেক্টর, কোন কোন সময় কিভাবে কর্মবৃদ্ধি, শপথ গ্রহণের চার্ট মাননীয় মুখ্যমন্ত্রী যেটা গ্রহণ করেছিলেন 9 তারিখ মে মাসের, সেই চার্ট কি বলছে সেটা ডিটেলড শাম্ভবী অ্যাস্ট্রোয় বলা আছে। আশা করি আপনাদের কাছে সেখানে একটা ক্ল্যারিটি পাবেন আপনারা, সে সরকারি বেসরকারি যে কোনো ক্ষেত্রে সঠিক মুভমেন্ট অফ জব সেক্টর প্র্যাকটিক্যালি পশ্চিমবঙ্গে কবে থেকে পজিটিভলি মুভ করবেন সব ওখানে ইন্ডিকেট করা আছে। গতি কিন্তু সেদিকেই আছে। কেউ ফোনে আছে, নিয়ে ফেলি আমরা বৃষ্টি। বেশ, এই মুহূর্তে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মিসেস মুখার্জি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে বলুন ম্যাম, কার জন্য? আমি আমার ছেলের জন্য জানতে চাই। ছেলের নামটা বলুন। ছেলের নাম অরিত্র মুখার্জি। কি শুনতে পেলাম না, মুখার্জিটা শুনতে পাচ্ছি বারবার। একটু জোরে বলুন। হ্যাঁ, অরিত্র মুখার্জি। ছেলের নাম অরিত্র। অরিত্র বলুন, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 7/10/2003 আর 7/10 7 অক্টোবর 2003 আর টাইম 8:52 AM। 8:52 AM। হ্যাঁ, কোথায় জন্মস্থান? খড়গপুর। খড়গপুর। কি বার ছিল? মঙ্গলবার। মঙ্গলবার ছিল। বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি আপনার ছেলের, তাই তো? বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি। হ্যাঁ দাদা, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছে। বেশ, বলুন হ্যাঁ, কি জানতে চান? ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। কেরিয়ার তো আপনার ছেলের খুবই ভালো। পশ্চিমবঙ্গের বাইরে এবং ভেতরে দু প্রকারই সম্ভাবনা আছে। ছেলে কি পড়াশোনা করেছে? জন্মছকটা দারুণ। ছেলে কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেকের রেজাল্ট বেরিয়েছে, আর একটা প্লেসমেন্টও পেয়েছে, কিন্তু সেটা সেলস অ্যান্ড মার্কেটিং কোম্পানি, মানে পড়াশোনা থাকে, মানে কলেজেরই প্লেসমেন্ট কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিং কোম্পানি, যার জন্য ওর পড়া রিলেটেড নয়, যার জন্য মনটা তো একটু খারাপই আছে। দেখুন, আমি না, সেটা তো একদম ঠিক আছে। আপনার ছেলের জন্মছকটা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনার ছেলের জন্মছকের প্রবণতাটা কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিংয়ের। ও যদি জীবনে প্রচুর রোজগার করতে চায় এবং রাজ্য থেকে রাজ্য, দেশ থেকে দেশান্তরে ঘুরে নিজেকে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের টপ নচ জায়গায় ভবিষ্যতে দেখতে চায়, তাহলে এটাও গ্র্যাব করে নিতে পারে। এটা আমার সাজেশন। কারণ চার্ট প্যাটার্নটা এরকম, খালি 2-3 বছর 4 বছর চাকরি করার পর ওকে একটা মার্কেটিংয়ে একটা ভালো জায়গা থেকে MBAটা সঙ্গে যদি করে নেয়, তাহলে আরও সোনেপে সোহাগা হয়ে যাবে। এই হরোস্কোপটাই কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিংয়ের, ঘুরে বেড়ানোর, পাক্কা ম্যানেজারের ভালো, মানে আপনার ছেলের জন্মছকের প্রবণতা হচ্ছে জোনাল ইন্টারন্যাশনাল মার্কেটিং ম্যানেজার হওয়ার মতো। আচ্ছা, এবার আপনার ছেলের ওপর ডিসিশন, যেহেতু হাতে কলমে পড়াশোনা করেছে, সবাই চায় হাতে কলমে কিছু কাজ করতে, এটা ফ্যাক্ট, আমি অস্বীকার করছি না, কিন্তু ওর জন্মছকের কিন্তু ম্যাম এটাই প্রবণতা। এবং সেটা কিন্তু আমার কাছে ছক অনুযায়ী আমি যা দেখতে পাচ্ছি, খারাপ কিছু অপরচুনিটি পাইনি। হয়তো ভগবান কখনো কখনো যা করেন মঙ্গলের জন্য করেন, আপাতত আমাদের মনে হয় না সেটা খুব মঙ্গলজনক হলো, কিন্তু লং রানে মেবি দ্যাট উইল বি মানে মোস্ট প্রিসিয়াস, এটাও তো হতে পারে। কারণ 7ই অক্টোবর জন্মেছে, বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, সঙ্গে মঙ্গল বসে আছে। মঙ্গল বৃহস্পতি দৃষ্টি বিনিময় গুরুমঙ্গল যোগ, পাক্কা ম্যানেজার হওয়ার মতো গ্রহযোগ আছে। দশমপতি রবি একাদশপতি বুধকে নিয়ে একাদশস্থ হয়ে বসে আছে। অতএব কর্মপতি আয়পতি একত্রিত, রোজগারের কোনো চিন্তা নেই।
দ্বাদশপতি সপ্তমপতি শুক্র কেতুযুক্ত হয়ে দ্বাদশে বসে আছে, যে ওকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়িয়েছে। চতুর্থপতি শনি অষ্টমে চলে গেছে, সুতরাং পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে ম্যাক্সিমাম কর্ম হবে, প্রয়োজনে দেশের বাইরেও গিয়েও ঘুরে বেরিয়ে কর্ম করতে পারবে। ওভারঅল জন্মছকের প্রবণতা মার্কেটিংয়ের। এবার ডিসিশনটা ওর বা আপনাদের। জন্মছক অনুযায়ী অ্যানালিটিক্যাল অ্যাঙ্গেল আমাকে বলছে মার্কেটিং দুর্দান্ত এই হরোস্কোপে, এবং আপনার ছেলে দুর্দান্ত মার্কেটিং স্পেশালিস্ট হতে পারবে যদিও ওটা ভেতর থেকে গ্রহণ করতে পারে। আচ্ছা, তার মানে হায়ার স্টাডিটা এমবিএ ইন মার্কেটিং, আর কোনো দিকে না। ওকে, একদম স্পেসিফিক 2-3 বছর চাকরি করে একটু অভিজ্ঞতা অর্জন করে তারপরে দরকার হলে চাকরি ছেড়ে ভালো ইনস্টিটিউট থেকে মার্কেটিংয়ের ডিগ্রি নিয়ে তারপরে আবার আমি বাজারে ঝাঁপ দেবো। তখন আমি কম্পিউটার রিলেটেড জোনেই সেলস করি, ছাই এরোপ্লেনই বেচি, বয়ে গেল। আচ্ছা, বোঝা গেল? আমি এই গাইডেন্সটাকে আমি চাইছিলাম। এই জায়গাটা খুব ভালো। খালি আপনার ছেলের জন্য যেটা একটু সাবধান মানি, সেটা হচ্ছে বিয়েটা ওকে সাবধানে করতে হবে বা আপনাকে সাবধানে দিতে হবে, দ্যাটস অল। ঠিক আছে? ভীষণ টেনশন দাদা, মানে একটুতেই ভীষণ মানে টেনশন করে, যেটা টেনশন করে না, আপনার ছেলে সফট মাইন্ডেড, পাবলিক রিলেশন দুর্দান্ত ভালো। দেখুন, আপনার ছেলে চন্দ্রমঙ্গল একত্রিত, তা চন্দ্রমঙ্গল একত্রিত থাকলে নর্মাল জ্যোতিষের এবিসিডি হচ্ছে সে নাকি তীব্র রাগী, জেদি, একদম হ্যাঁ করবে, রাবণ মার্কা হবে। তা আপনার ছেলে হঠাৎ টেনশন অ্যাংজাইটিতে ভোগে কেন? তাহলে চন্দ্রমঙ্গলের এফেক্ট কোথায় গেল? আমি জ্যোতিষ হয়ে প্রশ্ন করছি, যারা জ্যোতিষ ভালোবাসেন তাদের কাছে, আপনার কাছে না। সুতরাং কোনো গ্রহযোগ আছে মানেই এটাই হবে, ওটা এবিসিডি কথা জ্যোতিষশাস্ত্রের। আপনার ছেলের হরোস্কোপ প্র্যাকটিক্যালি দুর্দান্ত, মানুষের সঙ্গে মেশার, মানুষকে সঙ্গে নিয়ে চলার জন্য এক্সিলেন্ট, আর সেটাই আলটিমেট ইউএসপি হচ্ছে মার্কেটিংয়ের কোনো মানুষের জন্য। ঠিক আছে? সুতরাং খারাপ কিছু নেই, ভালো, ঠিক আছে, দুর্দান্ত দুর্দান্ত, চিন্তা করার মতো কিছু নেই, খালি বিয়েটার চিন্তা। ভালো থাকুন। বেশ, ঠিক আছে। এই ছোট ছোট প্রশ্নগুলো আমার আসে করে ফেলো। এই যে ট্রিক্স গুলো বেরোচ্ছে, যে জন্মছকে প্রবণতা আর মানুষের মনের প্রবণতা, এই দুটো আলাদা কি করে হয়? না, আলাদা কোথায় হয়? আলাদা নয় তো। জন্মছকে চন্দ্রমঙ্গল একত্রিত থাকলে মানুষ রাগী, জিদি, চিৎকার করা, এরকম একটা মানুষ হয় বলা হয়। হ্যাঁ, কিন্তু এই মানুষটি তো চন্দ্র মন আর মস্তিষ্ক, আর মঙ্গল হচ্ছে আগুন। তা মন মস্তিষ্কে আগুন ঢুকলে তো সে তীব্র চিৎকার করবে, হ্যান করবে, ত্যান করবে, মানে ফাটাফাটি কেস। তাহলে সে কি করে অ্যাংজাইটিতে ভোগে বা আবেগপ্রবণ হয়? সফট কি করে হয়? কি একদম হয় না তো। সেই জন্যই ছেলেটির প্রবণতা হচ্ছে সফট মাইন্ডেড, সফট হার্টেড, আবেগপ্রবণ। যে আবেগপ্রবণ সফট হবে সে একটু আতঙ্কগ্রস্ত হবে, এটা ন্যাচারাল। সুতরাং চন্দ্রমঙ্গল খেলছে না তার স্ট্রাকচার খেলছে। সেই জন্যই বারবার বলি, আলটিমেট হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচারাল ফরমেশন দিয়ে বোঝাপড়াটা মাই সোলমেটে দেয়া আছে, যেটা পৃথিবীর কারুর পক্ষে করা সম্ভব না। কৌশিক কাশ্যপের ইনোভেশন বলা যায়। যে চাবিকাঠিটা 5টা পয়েন্টের একটা পয়েন্ট মাই সোলমেটে আপনাদের পাত্রপাত্রীর সঠিক বোঝাপড়া হচ্ছে কিনা মেলানোর জন্য। বেশ, তাহলে মাই সোলমেট ভিজিট করুন। আর আজকের জন্য আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার।